সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ধর্মীয় পরিচয় নয়, ধর্মচর্চায় স্বাধীন দেশের সব নাগরিক। জাতিসংঘ সংখ্যালঘু ফোরামে বাংলাদেশ। ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। অভিযোগ মেজর হাফিজের। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমিও যাবো ওষুধ নিতে বাজারে যায়, বাজার থেকেই সে আন্দোলনে যায়, আর সেখানে যায় সে গুলিবিদ্ধ হয়ে মারা। এখনো কান্না শুকায়নি জয়পুরহাটের শহীদ বিশালের পরিবারের। মেলেনি সরকারি সহায়তা। ছেলে হত্যার বিচারের পাশাপাশি রাষ্ট্রীয় সম্মান চান বাবা। 24 ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় আরো 100 ফিলিস্তিনের প্রাণহানি। 20 জানুয়ারি শপথ নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করতে চায় ট্রাম্প প্রশাসন। এবং আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারী দল। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্য টাইগ্রাসদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সংখ্যালঘু ফোরামের 17তম অধিবেশনে এই তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম। অধিবেশনে বলেন, দেশের সব নাগরিক নিজ নিজ ধর্ম পালনের স্বাধীন। বাংলাদেশে সব জাতি ধর্মের অধিকার সমুন্নত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে এ ধরনের অপপ্রচারের প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে উল্লেখ করে বিশ্বকে মিথ্যাচারে কান না দিয়ে প্রকৃত সত্য খতিয়ে দেখার আহ্বান জানান। Misinformation and disinformation regarding alleged attacks on Hindu minorities in Bangladesh. The world profusely welcomed Dr. Yunus, the chief of the interim government, and his advisors for upholding the human rights of all citizens in Bangladesh. We, the Hindu, Muslim, Buddhist, and Christian, have been living in same social and cultural fabrics for hundreds of years, and we will continue to do so. People from all faiths, including Hindus, equally participated in the historic July mass uprising, and some of them sacrificed their lives. Finally, we reiterate our commitment to maintain religious and ethnic harmony at any cost. ইসকনকে স্বৈরাচারের দোসর দাবি করে সংগঠনটিকে নিষিদ্ধ করতে প্রয়োজনে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে হেফাজতের নেতারা এই হুঁশিয়ারি দেন। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সাইফুলের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে, সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। এ সময় তারা হিন্দু ধর্ম আর ইসকনকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বাংলাদেশের মুসলিমরা আছে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির নেতারা। ইসকনের নামে ভর করে পতিত আওয়ামী লীগ আবার নতুন ষড়যন্ত্র করছে বলে সবাইকে হুঁশিয়ার করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। ইসকনকে নিষিদ্ধে গড়িমসি করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। কোন প্রেসক্রিপশনে চিন্ময় উস্কানি দিয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল।
বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় দেশে ইসকন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী সংগঠনগুলোর নেতারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি এলাকায় নিহত সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় শান্তি শৃঙ্খলা সম্প্রতি যেন বিনষ্ট না হয় সেজন্য সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর হয়েছে বলেও জানান তিনি। এ সময় গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি। স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাত জাহান ও শিশুকন্যা মাসরুরা জাহানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন পরিবার, এলাকাবাসী ও সহকর্মীরা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ রাজনৈতিক নেতাদের। এ কে এম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন উপু। নানির কোলে আনমনে খেলছে ছোট্ট শিশু মাসরুরা। এই অবুঝ শিশু জানে না তার বাবা কেন আর ঘরে ফিরেনি, কেনই বা তাকে আদর করতে আসে না। প্রতিদিন আদালতে যাওয়ার পর আদরের মেয়েকে ফোন করতেন তার বাবা, এখন আর আসে না সেই ফোন। এই শিশুকন্যা সহ সাইফুলের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পরিবার ও স্বজনেরা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তির ফরেঙ্গা গ্রামে সাইফুলের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের ভিড়, শোকে কাতর স্ত্রী, বাবা মা। সাইফুলের মতো বিনয়ী ও সদাচারী মানুষকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনেরা। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে, ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। আমার ছেলের যারা আছে তাদের সেভাবে আমি বিচার চাই। আমার ভাইয়ের তুলনা নেই, আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো করতে দেয়, আমার ভাই সবার সমাধান দিতে দেয় শুধু। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন সহকর্মীরাও। আর রাজনৈতিক নেতারা বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বাংলাদেশে রক্ষা হবে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আলিফ হত্যার ঘটনার 2 দিন পর চট্টগ্রামের কোতোয়ালি জোনের ডিসি ও কোতোয়ালি থানার ওসিকে বদলি করেছে সিএমপি কমিশনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাসিনাকে আশ্রয় দিয়ে স্বার্থ হাসিলে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নানা ইস্যুতে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের। দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপি ভারতের এই অশুভ চেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ করবে বলেও দাবি বিএনপির এই নেতার। সাইফুল রিপনের প্রতিবেদন। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে যৌক্তিকতার বালাই ছাড়াই প্রতিদিনই দাবি নিয়ে হাজির হচ্ছে নানা পক্ষ। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনও দেশ জুড়ে জোরে সোরে আন্দোলনে নামে।
দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন গুরু চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে তুললে সেদিনই এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে চিন্ময়কে অস্বীকার করে হঠাৎ তড়িঘড়ি বিবৃতি দিয়ে তাকে আগেই বহিষ্কারের কথা জানান বাংলাদেশের ইসকন সাধারণ সম্পাদক। চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা ধরনের অতিরঞ্জিত খবর প্রকাশের মধ্য দিয়ে ছড়াচ্ছে সাম্প্রদায়িকতার বিষবাষ্প। কার্যত বাংলাদেশকে যেন এই কট্টরপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একেবারে ডিশ সাজিয়ে রাখা হয়েছে, আপনারা আসুন এবং তা নিয়ে চলে যান। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দাবি, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই ভারতের ইশারায় ধর্মীয় ইস্যুকে ব্যবহার করছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রকৃতপক্ষে ছিল ভারত নামক রাষ্ট্রের শাসন। ভারতের উদ্দেশ্য সাধনই ছিল বাংলাদেশের সকল কর্মকাণ্ডের মূল লক্ষ্য। অবশেষে ছাত্র জনতার সংগ্রামের পর তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, কিন্তু এটাকে ভারত সহজভাবে গ্রহণ করেনি। শেখ হাসিনার একমাত্র লক্ষ্য হলো কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। এই রাষ্ট্রটি যদি অস্থিতিশীল থাকে, এখানে যদি একটা স্টেবল সরকার না থাকে, এখানকার জনগণ যদি পরস্পর হানাহানিতে লিপ্ত থাকে, ব্যর্থ রাষ্ট্রের দিকে ক্রমাগত এগিয়ে যাবে। এই লক্ষ্য প্রতিষ্ঠার জন্য বর্তমানে ভারত সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনার মাধ্যমে। বিএনপির এই নেতার দাবি, দেশে অস্থিরতা তৈরির মধ্য দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় ভারত। চীনের বিরুদ্ধে যদি সামরিক সংঘাত দেখা দেয়, তখন এই চিকেন নেক ব্যবহারের জন্য, চিকেন নেককে আরেকটু প্রসারিত করার জন্যে উত্তরাঞ্চলে কয়েকটি জেলা ভারতের প্রয়োজন। সেই জেলাসমূহ দখল করার জন্যে তারা ভারতীয় তাবেদারদের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্যই তাদের এই তৎপরতা তারা চালাচ্ছে। জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারক। এই ভারতের এই অশুভ উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণকে আরও সচেষ্ট করব, সজাগ করব, যার ফলে তাদের সকল তৎপরতা ব্যর্থ হবে বলে আমরা মনে করি। এই মুহূর্তে জাতীয় ঐক্য গড়ে তোলাই আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সীমান্তের ওপারে বসে পতিত স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দেশ হয়ে গেছে বলেও অভিযোগ করেন ফখরুল। পতিত স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদ কায়েমকারীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে যশোর শহরের চাচড়া মোড়ে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি। বলেন, যারা দেশে ফ্যাসিবাদী কায়েম করেছেন, হত্যা, লুণ্ঠন, গুম, খুন করেছেন, তাদের বিচার এদেশের মাটিতেই হবে। এ সময় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করে তুলেছে, তারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে চাচ্ছে বলেও
হুঁশিয়ার করেন জামায়াত আমির। যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন, এক নাগালে 15.5 বছর যারা তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে তারা প্রাসাদ গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে। ময়মনসিংহের ভালুকায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বামী কামরুল ইসলাম। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দ্বিতীয় বাচ্চা প্রসবের জন্য স্ত্রী রত্নাকে নিয়ে শুক্রবার শ্বশুর বাড়ি যান কামরুল ইসলাম। রাতে খাবার শেষে প্রথম সন্তানকে নানির সাথে রেখে স্বামী স্ত্রী ঘুমোতে যায়। রাতে ছেলে কান্নাকাটি শুরু করলে নানি মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে সন্দেহের সৃষ্টি হয়। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশের খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জামাই এবং শাশুড়ি এবং মেয়ে তিনজন আসে এই বাড়িতে। আসার পরে সন্ধ্যার দিকে 7টার দিকে খাবার দাবার খাওয়াইয়া ওই রুমের ভিতরে তারা দুইজন যায়। জামাই বউ ওই ঘরের ভিতরে। তো আসার পরে এই বাড়িতে তারা ছিল, ওই ঘরের ভিতরে তারা মারামারি করছে এবং কোবাকুবি করছে। জামাই নাকি শুনলাম সে ফার্স্ট রেঙ্গে মারা গেছে। আলু উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জ। সেই মুন্সিগঞ্জেই কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আলুর দাম না কমার কি কারণ বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। আসলে মুন্সিগঞ্জে সারা বাংলাদেশে বিখ্যাত ছিল আসলে আলু। সেই আলুর দাম মুন্সিগঞ্জে কিন্তু অনেক দাম আমরা লক্ষ্য করেছি। আসলে এখানে ক্রেতারা বলছেন যে তাদের নাগালের বাইরে আসলে এই আলুর দাম। আর এখানে কোল্ড স্টোরে যে হিমাগারগুলি রয়েছে, সেই হিমাগারে কিন্তু এখনো পর্যন্ত 31,000 মেট্রিক টন আলু সরবরাহ রয়েছে। কিন্তু এখানকার সিন্ডিকেটের মাধ্যমে আসলে কয়েক দফায় আলুর দাম আসলে ব্যবসায়ীরা বাড়াচ্ছেন বলে আমরা এখানে অভিযোগ পেয়েছি। এখানে আসলে শীতের সবজির পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জের এই আলুর জন্য প্রতিদিনের নিত্যদিনের খাবার আলু এই মুন্সিগঞ্জে। তো এখন বাজার সম্পর্কে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আসলে উনি একটু জানাবেন, আপনি একটু জানাবেন আলুর দাম কেমন এবং এত দাম কেন? আলু হচ্ছে এখন আলুর সিজন। শীতকালে যেহেতু মানুষ সবচেয়ে বেশি পছন্দ শীতকালে সবজি, তার মধ্যে আলু একটা অন্যতম। নতুন আলু হচ্ছে 120 টাকা কেজি, আর পুরাতন আলু 80 টাকা। মানে এগুলো হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এটা নিয়ে কি বলবো, আমি এই যে অনেকগুলো দোকান ঘুরছি, প্রায় 6 থেকে 7টা দোকান ঘুরে এগুলো দেখলাম প্রত্যেকটা দোকানে সেম রেট, কেউ মানে কম দিচ্ছে না। প্রত্যেকটা আলু, নতুন আলু 120 টাকা। বেশি কেন আসলে? এগুলা যে সিন্ডিকেটের কারণে, বড় বড় ব্যবসায়ীরা ওনারা সিন্ডিকেট করে রাখছে। এগুলো দেখার যদি লোকজন থাকতো, এগুলো তদারকি করা যদি লোকজন থাকতো, তাহলে অন্তত সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার নাগালে আসতো। এখন দেখার কোনো লোক নাই, কেউ দেখতেছে না। যার মতো সেই ব্যবসা করতেছে, বিজনেস করতেছে, এতটুকুই। আসলে আপনি যেমনটি শুনলেন যে মুন্সিগঞ্জ কিন্তু প্রতিটি বাজারে সব আলুর দাম অনেক বেশি। এদিকে কিন্তু উত্তরবঙ্গ থেকে যে আলু সরবরাহ হয়েছে, সেই আলু কিন্তু 120 টাকা করে বিক্রি হচ্ছে। আর পুরাতন যে আলু, সেই আলু 80 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু মুন্সিগঞ্জে অলরেডি জমিতে আলু আবাদ শুরু হয়েছে যে বাজারে আলুর দাম আসলে অনেক বেশি বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে আলুর সর্বশেষ।
খুলনায় বনৌজা বিষখালী যুদ্ধ জাহাজটি অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেবেন এবং নাম ফলক উন্মোচন করবেন নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই মুহূর্তে কি ফলক উন্মোচনের অনুষ্ঠান শুরু হয়েছে জানাবেন? সমুদ্র ও নদীপথে অগ্নি নির্বাপনে নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতা আসলে আরো বৃদ্ধি করার জন্য খুলনা শিপইয়ার্ডে আসলে দেশীয় প্রযুক্তিতে যে বানৌজ বিষখালী নামে যে যুদ্ধ জাহাজটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু আজকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কিন্তু উদ্বোধন করবে। আমরা এই মুহূর্তে আছি খুলনার নেভাল বার্তে। এখানে আসলে কমিশনিং অনুষ্ঠান হচ্ছে এবং এখানে প্রধান অতিথি হিসেবে আছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আমরা একটু জানিয়ে রাখি দর্শক যে বিষখালী নদীর নামকরণকৃত বানৌজা বিষখালী জাহাজটি 1978 সালে নৌবাহিনীতে কমিশনিং পর থেকে কিন্তু সকল ধরনের অপারেশনাল কর্মকাণ্ডে সফলতার ঘোষণা করেছিল। দীর্ঘ 36 বছর তারা আসলে জাহাজটি দেশের জলসীমায় সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি 2014 সালে নৌবাহিনী হতে ডিকমিশন করা হয়। পরবর্তীতে কিন্তু জাহাজটি কিল লেইং করা হয় এবং বানৌজা বিষখালী খুলনা শিপইয়ার্ড নির্মাণ কাজ শেষে কিন্তু গত 22শে নভেম্বর 2023 সালে নৌবাহিনীর নিকট হস্তান্তর করে এবং আজকেই কিন্তু নৌবাহিনী প্রধান এই জাহাজটি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার কমিশনের কাজ করছেন। আমরা একটু জানিয়ে রাখি যে এই যে নতুন যে জাহাজটি যুদ্ধ জাহাজ হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা বিষখালী, এইটার কিন্তু আসলে দৈর্ঘ্য হচ্ছে 56.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলবে এবং এই জাহাজে কিন্তু আপনার 40 মিলিমিটার বফার গান, 2টি 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, মাইনলিং রেল সহ অত্যাধুনিক সার্ভিলেন্স রাডার, জিপিএস এসব আছে। এর পাশাপাশি একটু বলে রাখি যে এই জাহাজটি কিন্তু নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় দেশের যে নদী বা সমুদ্র সীমাগুলো আছে এই সমুদ্র সীমাগুলোতে কিন্তু চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনী প্রধান কিন্তু এই জাহাজটির কমিশনিং কাজ করছে। কিছু সময়ের ভিতর কিন্তু আসলে কমিশনিং কাজ সমাপ্ত হবে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে যুদ্ধ জাহাজের সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে ফলক উন্মোচনের অনুষ্ঠানের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল হত্যার সঠিক বিচার চান বাবা মজিদুল সরকার। 4 আগস্ট ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেন বিশাল, ফেরেন লাশ হয়ে। এই ঘটনায় দিশেহারা দরিদ্র মা বাবা। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাল করিম রেজার তথ্য ও ছবিতে আপনপুর ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের 5BB বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ছাত্র নজিবুল সরকার বিশাল 4 আগস্ট শহরের 0 পয়েন্টে যোগ দিয়েছিলেন ছাত্রদের মিছিলে। সেই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশালের। গ্রামের শ্যালো মেশিনের মেকানিক বিশালের বাবা মজিদুল সরকার। ছাত্র আন্দোলনে বড় ছেলেকে হারিয়ে দিশেহারা এই বাবা মামলা করেন শেখ হাসিনা সহ 128 জনের নামে। ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা বুলবুলি বেগমও। আমাকে দেখায়, আম্মু দেখছেন আবু সাইদ মতো ভাইয়া গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে সকল থেকেই মন থেকে একটু হয় যে আম্মু যাব ওষুধ নিতে বাজারে যায়, বাজার থেকেই সে আন্দোলনে যায় আর সেখানে যায় সে গুলিবিদ্ধ হয়ে মারা। আমার ছেলে সহকারে যত ছাত্রছাত্রী নিহত হয়েছেন বা মারা গেছেন তারা সকলেই যেন রাষ্ট্রভাবে শহীদের মর্যাদা পায়। বিশালের মতো বিনয়ী ও সদাচারী এ তরুণের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসীও। আমার ছোট ভাইয়ের সঙ্গেই সে পড়াশোনা করতেছিল, তার স্বভাব চরিত্র খুবই ভালো। তার সবে 18-19 বছর চলতেছে, তার অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তার পরিবারকে নিয়ে, তো সে তো কিছুই করতে পারলো না এবং এই যে তরতাজা প্রাণ গেল তার তো আমরা একটা বিচার আশা করব। নামাজ পড়তো, সব ছেলেপেলেদের সাথে ভালো ব্যবহার করতো, আমাদেরকে নামাজ পড়ার কথা বলতো, সে অনেক ভালো ছিল। স্থানীয়ভাবে কিছু সহযোগিতা পেলেও সরকারের পক্ষ থেকে মেলেনি আর্থিক সহায়তা। সরকারকে এই শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধির। আর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন বিশালের শিক্ষক। আমি তার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি
এবং তার সরকারের কাছে তার আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য সুপারিশ করছি। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা ও বিশালের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিশাল যে শহীদ হয়েছেন বিশালের ঘর করে দেওয়া দরকার, আমরা সেটা আমাদের স্থানীয়ভাবে অর্থায়নে আমরা ঘর করে দিচ্ছি। আমি নভেম্বরের 3 তারিখে জয়েন করেছি এবং 3 তারিখ থেকে এখন প্রায় 1 মাস পার হচ্ছে। এই 1 মাসে সরকারিভাবে কোনো সহায়তা আসেনি, তবে সরকারিভাবে সহায়তা আসবে এটা নিশ্চিত করেছে। সরকারি সহযোগিতা সহ শহীদ বিশালের রাষ্ট্রীয় মর্যাদা চান পরিবার ও স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।